আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোই আছো। এই দুর্যোগপূর্ণ সময়ে বাসায় অবস্থান করে সামাজিক দূরত্ব বজায় রেখে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং আমাদের স্কুলের পক্ষ থেকে যে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এজন্য আমাদের সম্মানিত প্রধান শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করি। তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখে নিজেদেরকে সমৃদ্ধ করবে। আমরা আজকে পড়াবো নবম শ্রেণী পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি। তোমরা সবাই বই নিয়ে প্রস্তুত হও। দ্বিতীয় অধ্যায় গতি সম্পর্কে পড়ানো হবে। আমাদের শুরুতে আছে স্থিতি এবং গতি। স্থিতি মানে কোনো বস্তু স্থির থাকা। যখন কোনো বস্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক অবস্থার সাথে যখন কোনো বস্তুর কোনো অবস্থার পরিবর্তন না ঘটে, অর্থাৎ বস্তুটি যদি স্থিরই থাকে তাহলে সেই বস্তুটিকে আমরা স্থির বস্তু বলি। আর বস্তুটি স্থির থাকার যে একটা অবস্থা সেটা হলো তার স্থিতি। গতি যখন কোনো বস্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তখন সেই বস্তুটিকে বলা হয় গতিশীল বস্তু। এবং গতিশীল থাকার যে অবস্থা এটাকে বলা হয় গতি। তাহলে একটা বস্তু স্থির না গতিশীল তা বোঝার জন্য আমাদের একটা প্রসঙ্গ বস্তু ধারণা আমাদের নিতে হবে। প্রসঙ্গ বস্তু বলতে আমরা যে বস্তুর সাথে অপর বস্তুকে তুলনা করব সেটাই হলো প্রসঙ্গ বস্তু বা রেফারেন্স বস্তু। ধরে নাও আমাদের এই বিদ্যালয়টি একটা প্রসঙ্গ বস্তু বা রেফারেন্স বস্তু। এই বিদ্যালয়ের সাপেক্ষে কোনো বস্তু যদি চলমান থাকে তাহলে সেই বস্তুটিকে আমরা গতিশীল বস্তু বলবো। আর এই বিদ্যালয়ের সাপেক্ষে যখন কোনো বস্তু স্থির থাকে সেই বস্তুটিকে আমরা স্থির বস্তু বলবো। গতির বিভিন্ন প্রকার আছে। আমরা গতির বিভিন্ন প্রকারের মধ্যে সরলরৈখিক গতি, যখন কোনো বস্তু সরল পথে চলতে থাকে তখন সেই গতিকে সরলরৈখিক গতি বলে। যেমন একটা ফুটবল তুমি কিক করলে তাহলে ফুটবলটি সামনের দিকে অগ্রসর হতে থাকবে, অথবা একটা ক্রিকেট বল তুমি ব্যাট দিয়ে আঘাত করলে তাহলে ক্রিকেট বলটির সম্মুখের দিকে যেতে থাকবে। তাহলে এটা হলো সরলরৈখিক গতি। তারপর দেখো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি যেমন ফ্যানের পাখার গতি ঘূর্ণন গতি, ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি। এই ক্ষেত্রে কি হচ্ছে, ফ্যান একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকেই ঘূর্ণন গতি বলে। কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে পুনরায় ঘুরতে থাকে তাহলে সেই গতিকেই ঘূর্ণন গতি বলে। আমরা সাইকেল সবাই দেখেছি, সাইকেলের চাকার গতি, গাড়ির চাকার গতি, এগুলো ঘূর্ণন গতি। তারপর হলো চলন গতি। চলন গতি হলো এমন একটি গতি যখন কোনো বস্তু তার অণু পরমাণুগুলো সহ একই সাথে চলতে থাকে তবে সেই গতিকে চলন গতি বলে। ধরে নাও একটা বই, তোমার এক সহপাঠী বা বন্ধু বইটা চাইল, তুমি তাকে বইটা দিলে, অর্থাৎ বইয়ের ভিতরে কাগজ লেখালেখি যত কিছু আছে সব কিছু একই সাথে চলে যাবে। এবং আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাই আমাদের সাথে যা কিছু থাকে সব কিছু একই সাথে চলে যায়। এটাও একটা চলন গতির উদাহরণ। তারপর পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি হলো যখন কোনো বস্তু বৃত্তাকার পথে নির্দিষ্ট সময় পর পর চলতে থাকে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন তোমার ঘড়ির কাঁটার গতি, এটা একটা পর্যাবৃত্ত গতি, অর্থাৎ ঘড়ির কাঁটার গতিটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। ফ্যানের পাখার গতি
এটাও একটা পর্যাবৃত্ত গতি। তারপর সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি হলো, আমরা সবাই পেন্ডুলাম দেখেছি, সরল দোলক। অনেকের বাসাবাড়িতে দেখবা যে ওয়াল ঘড়ি আছে, সে ওয়াল ঘড়ির যে দোলকটি থাকে সেটাকে আমরা সরল দোলক বলি। এই সরল দোলকটা কী করে? এই সরল দোলকটা এরকম থাকে, এরকম থাকে। এটা এক সময় এদিকে যায়, আবার এক সময় এরকম যায়, অর্থাৎ এরকমভাবে ঘুরতে থাকে, এরকম। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার বস্তুটি, এটা হলো তার কেন্দ্র, এখান থেকে এদিকে যাবে। এই এর বেগ যখন সর্বনিম্ন হবে, অর্থাৎ শূন্য অবস্থানে যাবে, তখন তার বেগটা শেষ হয়ে, অর্থাৎ বেগটা শূন্য হবে। পরবর্তীতে সে আবার তার বিপরীত দিকে চলতে থাকবে। আবার যখন এটা এখানে আসবে, এখানে তার বেগটা শূন্য হবে, আবার সে পূর্ব গতির বিপরীত দিকে যাবে। অর্থাৎ একটা বস্তুকে আমরা এরকম যদি করি, তাহলে এই বস্তুটা একবার এদিকে যাচ্ছে, আবার এদিকে আসতেছে, এদিকে যাচ্ছে, আবার এদিকে আসতেছে। এই বস্তুটা এখানে গেল, এখান থেকে আবার এখানে আসবে, আবার এখানে যাবে, একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করলো। এই একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেটা হলো তার স্পন্দন কাল বা দোলন কাল। একটা জিনিস লক্ষণীয় যে এই বস্তুটি যখন দুলতে থাকে, দোলকটি যখন দুলতে থাকে, তখন এই দোলকটির কিন্তু কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ বেগ থাকে। কেন্দ্রবিন্দু থেকে যখন এদিকে যাবে, তখন তার বেগটা আস্তে আস্তে কমে, কোনো এক সময় শূন্য হবে। শূন্য হলে এটা আবার পুনরায় পূর্বগতির বিপরীত দিকে আসবে, আবার এখানে এসে তার বেগটা আবার শূন্য হবে। অর্থাৎ এই বস্তুটা একবার এদিকে যাবে, আবার এদিকে আসবে। যাওয়া এবং আসাতে যে সময় সেটা হলো দোলনকাল বা স্পন্দনকাল। এই দোলনকাল বা স্পন্দনকালের অর্ধেক সময় এই দোলকটি যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে যায়। একেই তোমার স্পন্দন গতি বলে, একেই স্পন্দন গতি বলে। তাহলে স্পন্দন গতির সংজ্ঞাটি হলো, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণার গতি যদি এরম হয় যে এটা যেদিকে যাবে, এই কণাটি যেদিকে যাবে বা দোলকটি যেদিকে যাবে, অর্ধেক সময় যেদিকে যাবে, পরবর্তী অর্ধেক সময়ে পূর্বগতির বিপরীত দিকে যাবে, তবে সেই গতিকেই স্পন্দন গতি বলে। তাহলে আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারলাম। এখন আমরা দেখব যে দূরত্ব এবং সরণ। দূরত্ব, এখন দূরত্ব হলো কোনো বস্তু যে কোনো দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হলো তার দূরত্ব। আর সরণ হলো কোনো বস্তু নির্দিষ্ট দিকে মোট যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হলো সরণ। দূরত্ব হলো যে কোনো দিকে তার অতিক্রান্ত দূরত্ব। ধরে নাও যে একটা বস্তু এরকম হলো, এরকম এখান থেকে বস্তুটি যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করলে যাওয়ার পর এখানে গিয়ে শেষ হলো। এটা হলো এ বিন্দু যদি হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এখান থেকে যদি আমরা এটাকে পরিমাপ করি, ধরে নাও 60 মিটার হলো, অর্থাৎ এখান থেকে বি পর্যন্ত তার দূরত্ব হলো 60 মিটার। কিন্তু যদি আমি এ এবং বিকে যোগ করি, তাহলে এরা যদি উত্তর হয় আর এরা যদি দক্ষিণ হয়, তাহলে একটা বস্তু এ থেকে বি অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে এটা ধরে নাও যে 40 মিটার হলো, তাহলে এখানে এই 40 মিটার হলো বস্তুটির সরণ। তাহলে সরণের একটা নির্দিষ্ট দিক থাকবে, কিন্তু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই। সরণের
একক মিটার, দূরত্বের এককও মিটার। দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি অথবা এস দ্বারা প্রকাশ করতে পারি। সরণকেও আমরা ডি দ্বারা অথবা এস দ্বারা প্রকাশ করতে পারি। তবে এই দুইটার মাত্রা একই, এল। দূরত্ব এবং সরণ এর মাত্রা এল, অর্থাৎ লেন্থ যাকে বলে। তাহলে সকল ক্ষেত্রেই একক এবং মাত্রা একই, তবে এর মধ্যে একটু পার্থক্যটা হলো সরণের নির্দিষ্ট দিক আছে, কিন্তু দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নেই। লেখা বলো। তারপর আমরা চলে আসবো দ্রুতি এবং বেগ, স্পিড অ্যান্ড ভেলোসিটি। দ্রুতি হলো কোনো বস্তু যে কোনো দিকে একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে। কোনো বস্তু যে কোনো দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকেই দ্রুতি বলে। দ্রুতিকে সাধারণত বি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতি সমান দ্রুতি সমান দূরত্ব বাই সময়। দূরত্বকে ডি দ্বারা বা এস দ্বারা প্রকাশ করা হয়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতি কোনো নির্দিষ্ট দিক নেই, যে কোনো দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা এটার যদি মাত্রা নির্ণয় করি, দূরত্বের মাত্রা এল, সময়ের মাত্রা টি, তাহলে আমরা এটাকে লিখতে পারি এল পার টি অথবা এল টি মাইনাস 1 পাওয়ার। আর বেগ হলো নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হলো তার বেগ বা ভেলোসিটি। কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব বা সরণও বলতে পারি আমরা, যেহেতু নির্দিষ্ট দিক উল্লেখ করা হয়েছে সেজন্য নির্দিষ্ট দিক থাকলে সেখানে বেগ বোঝাবে। কোনো বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যতটুকু দূরত্ব বা সরণ অতিক্রম করে সেটা হলো তার বেগ বা ভেলোসিটি। এই বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। সরণ এটাকে আমরা ডি বা এস দ্বারা প্রকাশ করতে পারি, আর সময়কে টি দ্বারা প্রকাশ করা যায়। এটার মাত্রা হলো, সরণের মাত্রা হলো এল, সময়ের মাত্রা হলো টি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এল পার টি। এখন আমরা এটার এককও বের করব। এই দিকে যদি আমরা দেখি একটু, দ্রুতির ক্ষেত্রে দূরত্বের একক হলো মিটার, সময়ের একক হলো সেকেন্ড। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। বেগের একক আমরা যদি লিখি সরণ বাই সময়, সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তখন আমরা এটাকে লিখতে পারি মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি এবং বেগের মধ্যে মাত্রা এবং একক একই, তবে দ্রুতির কোনো নির্দিষ্ট দিক নেই, বেগের ক্ষেত্রে নির্দিষ্ট দিক আছে। এবার আমরা চলে আসি ত্বরণ এবং মন্দন। ত্বরণ কি? ত্বরণ হলো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আমরা যদি এখানে একটু খেয়াল করি, একটি বস্তু এ একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে
টি সময়ে এস দূরত্ব অতিক্রম করার পর বি বেগ প্রাপ্ত হলো। একটি বস্তু ইউ আদিবেগ দিয়ে যাত্রা শুরু করে টি সময় পর তার চূড়ান্ত বেগ বা শেষ বেগটা বি হলো। তাহলে বেগের পরিবর্তন, লেখাকে আরো বড় করব, বেগের পরিবর্তন বি মাইনাস ইউ, বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার সমান বি মাইনাস ইউ বাই টি। এই যে বেগের পরিবর্তনের হার, এটা হলো ত্বরণ বা এসিলারেশন। আমরা ত্বরণকে এ দ্বারা প্রকাশ করতে পারি, এ সমান বি মাইনাস ইউ বাই টি। ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। এখন এই ক্ষেত্রে আমরা ত্বরণের মাত্রা বের করব। ত্বরণের মাত্রা ইকুয়াল টু বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়। অর্থাৎ বেগের মাত্রা এল টি মাইনাস ওয়ান আর সময়ের মাত্রা টি, তাহলে আমরা লিখতে পারি এল টি মাইনাস টু। অর্থাৎ এটার উপর পাওয়ার নাই, তারপরও এইটির উপরে পাওয়ার ওয়ান আছে, এটা আমাদের বিবেচনা করতে হবে। তাহলে ওয়ান যদি থাকে তাহলে মাইনাস ওয়ান আর নিচের পাওয়ার ওয়ানটা উপরে চলে গেলে মাইনাস ওয়ান হবে, তখন এল টি মাইনাস টু অথবা এল পার টি স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা যদি একক বের করতে চাই, ত্বরণের একক, ত্বরণের একক হবে, বেগের একক আমরা আগে পেয়েছি মিটার পার সেকেন্ড আর সময়ের একক হলো সেকেন্ড, তখন আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো ত্বরণের মাত্রা এবং এটা হলো একক, এটা হলো মাত্রা। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা ক্লিয়ার হয়েছ ত্বরণের সংজ্ঞা, ত্বরণের মাত্রা এবং ত্বরণের একক সম্পর্কে। আমরা এখন মন্দন সম্পর্কে একটু ধারণা নেব। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, কিন্তু বেগ হ্রাসের হারকে মন্দন বলে। অর্থাৎ ত্বরণের ক্ষেত্রে আদিবেগ কম থাকবে, শেষ বেগ বেশি থাকবে, তাহলে বেগের পরিবর্তন হবে বা বেগ বৃদ্ধি পাবে। আর মন্দনের ক্ষেত্রে তোমার আদিবেগ বেশি থাকবে, শেষ বেগ কম থাকবে। অর্থাৎ ধরুন একটা গাড়ি চলছে, সেই গাড়িটা ড্রাইভার ব্রেক কষলেন, তাহলে গাড়িটা থেমে যাবে, অর্থাৎ মন্দন হলো। এই ক্ষেত্রে গাড়িটি মন্দন হলো। মন্দনের ক্ষেত্রে আমরা লিখতে পারি মন্দন সমান ইউ মাইনাস বি। অর্থাৎ একটা বস্তু যদি ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে টি সময় পর তার বেগ যদি বি হয়, এই ক্ষেত্রে আমরা বলতে পারি তার আদিবেগটা বেশি, শেষ বেগটা কম। অর্থাৎ আদিবেগ বেশি, শেষ বেগ কম, তার মানে তার বেগের হ্রাস হয়েছে, বেগের পরিবর্তন হয়েছে, তবে বৃদ্ধি পায় নাই, বেগ হ্রাস পেয়েছে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আদিবেগ বিয়োগ শেষ বেগ বাক সময়। এই ক্ষেত্রে ত্বরণ এবং মন্দনের উভয়ের মাত্রা এবং একক একই। ত্বরণ এবং মন্দন এর মাত্রা এবং একক একই, শুধু ত্বরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পেয়েছে, মন্দনের ক্ষেত্রে বেগটা হ্রাস পেয়েছে। আমরা এরপর একটু গতির সমীকরণগুলোতে চলে যাব। তোমরা একটু সবাই বই দেখো।
আমরা ত্বরণের সংজ্ঞা জেনেছি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি বা এ সমান বি মাইনাস ইউ বাই টি। আমরা এটাকে যদি বজ্র গুণন করি তাহলে কি দাঁড়ায়? বি মাইনাস ইউ ইকুয়াল টু এটি বা বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। অর্থাৎ শেষ বেগ সমান আদিবেগ, শেষ বেগ সমান আদিবেগ যোগ ত্বরণ গুণন সময়, আদিবেগ যোগ ত্বরণ গুণন সময়। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ বস্তুটির যদি আদিবেগ শূন্য হয়, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ভি ইকুয়াল টু 0 প্লাস এটি। অর্থাৎ বস্তুটির আদিবেগ যদি শূন্য হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি ভি ইকুয়াল টু 0 প্লাস এটি বা ভি সমান এটি। এই ক্ষেত্রে এ হলো ত্বরণ, অর্থাৎ ধ্রুবক বা কনস্ট্যান্ট রাশি, কনস্ট্যান্ট। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, বি সমানুপাতিক টি। অর্থাৎ সমানুপাতিকের পরিবর্তে আমরা দুইটা জিনিস এখানে দেখব, সমান এবং ধ্রুবক, এই দুইটার জন্য আমরা কনস্ট্যান্ট, এ যেহেতু কনস্ট্যান্ট, সমান এবং কনস্ট্যান্ট এর জন্য আমরা সমানুপাতিক চিহ্ন দিতে পারি, অর্থাৎ বি সমানুপাতিক টি। আমরা এই জিনিসটাকে এভাবে সংজ্ঞা বলতে পারি যে একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে বস্তুর শেষ বেগ সময়ের সমানুপাতিক হবে। একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ অর্থাৎ বেগ সময়ের সমানুপাতিক। সময় শেষের দিকে 3 মিনিট আছে, আবার শেষে একটু শুভেচ্ছা নিয়ে, তাহলে 1 মিনিট আগে জানাই নিবি। এরপর আমরা একটু চলে যাব অন্য একটা সূত্রে। আমরা এখানে একটু খেয়াল করব, একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে, টি সময়ে এ সুষম ত্বরণে এস দূরত্ব অতিক্রম করার পর বি বেগ প্রাপ্ত হলো। একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে টি সময়ে এ সুষম ত্বরণে এস দূরত্ব অতিক্রম করার পর বি বেগ প্রাপ্ত হলো। তাহলে আমরা লিখতে পারি গড় বেগ বি বার ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2। অর্থাৎ গড় বেগটা হলো আদিবেগ এবং শেষ বেগ, এই দুইটা যোগ করলে 2 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এখানে দুইটা বেগ, সেই জন্য 2 দ্বারা ভাগ হয়েছে। এবং আমরা আরেকটা জিনিস জানি যে এস ইকুয়াল টু বি বার টি, অর্থাৎ দূরত্ব সমান গড় বেগ গুণন সময়, গড় বেগ গুণন সময়। এখানে আমরা গড় বেগের বি বার এর মান পেয়েছি। এই মানটা যদি এখানে আমরা বসাই, ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি সমান ইউ প্লাস বি। এই ক্ষেত্রে আমরা ত্বরণ হতে জেনেছি এই ক্ষেত্রে আমরা ত্বরণ হতে জেনেছি এ সমান বি মাইনাস ইউ বাই টি
বা বি মাইনাস ইউ ইকাল টু এটি, বি ইকাল টু ইউ প্লাস এটি। এই ক্ষেত্রে আমরা বির মানটা এখানে বসাবো ইউ প্লাস এটি ইন্টু টি। তাহলে 2u প্লাস এটি ভাগ টি, এই টি দ্বারা যদি গুণন করি 2ut/2 প্লাস হাফ এটি স্কোয়ার ইকাল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। এই ক্ষেত্রে বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে আমরা লিখতে পারি এস ইকাল টু, এখানে ইউর মান 0 বসিয়ে, তাহলে একটু দেখো সবাই, এটা এখন এই ক্ষেত্রে এটা হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাহলে আমরা সুতরাং লিখতে পারি এস সমানুপাতিক টি স্কয়ার, অর্থাৎ দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এই ক্ষেত্রে আমরা বলতে পারি একটি বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব উহার সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে তোমরা এই যতটুকু পড়ানো হলো তোমরা এগুলো ভালো করে করবে, সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ করবে এবং সমীকরণগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এবং পরবর্তী ক্লাসে এই বাকি অধ্যায়টা ইনশাল্লাহ শেষ করে দেব। তোমরা একটু যত্নশীল হবে, লেখাপড়ার প্রতি একটু যত্নশীল হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।